রাত 2টা, শেরেবাংলা নগর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। মেইন গেট বন্ধ। ফুটপাতে একটা পলিথিন বিছানো, তার উপরে বসে আছেন একজন মা, কোলে 8 বছরের ছেলে। ছেলেটা চোখে দেখে না, বাড়ি তেঁতুলিয়া, পঞ্চগড়। ঢাকায় এসেছে আগের দিন দুপুরে, বাস ভাড়া 1200 টাকা। মা জানেন না সকালে ফেরার টিকিট কিনতে পারবেন কিনা। এই দৃশ্য একদিনের না, এটা প্রতিদিনের। কাক ডাকা ভোরে না, আগের রাত থেকেই লাইন শুরু হয়। ভোর 5টায় লাইন 200 মিটার ছাড়িয়ে যায়। সকাল 7টায় গেট খুললেই দৌড়, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, পদদলিত হওয়ার মতো অবস্থা। বৃদ্ধ, নারী, শিশু, কেউ বাদ যায় না। এই ভিডিওর মধ্যেই আপনারা সবাই দেখেছেন, ভাবছেন এটা শুধু একটা হাসপাতালের গল্প। না, এটা সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এক্স-রে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি চক্ষু হাসপাতাল। সরকারি হিসাবে 250 শয্যা, অর্ধেক নারী, অর্ধেক পুরুষের জন্য বরাদ্দ। প্রতিদিন বহির্বিভাগে রোগী আসেন 3 থেকে 3500, এর মধ্যে প্রায় 500 জনই শিশু। প্রতিদিন গড়ে 100টি অস্ত্রোপচার হয়। চোখে আঘাত নিয়ে জরুরি বিভাগে আসেন 25 থেকে 30 জন। রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, অকুলোপ্লাস্টিক, সব ধরনের বিশেষায়িত চিকিৎসা হয়। সারা দেশের দরিদ্র মানুষের শেষ আশ্রয়। এবার আরেক বাস্তবতার দিকে তাকান। হাসপাতালের পরিচালক বলেছেন হাসপাতালের সিটের পুরোটাই ভর্তি। বহির্বিভাগে প্রতিদিন 3500 রোগী, রোজ 100টা অপারেশন। সবকিছুর জন্য ডাক্তার 140 জন, নার্স 240। প্রতিদিন 60 থেকে 80 জনকে ভর্তি না করেই চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হয়। ওই যে মায়ের কথা বলেছিলাম, পঞ্চগড় থেকে এসেছেন, তাকে চিকিৎসা শেষে ওই দিনই আবার বাস বা ট্রেন ধরতে হয়। এই হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী নিজেও 10 টাকার টিকিট কেটে চোখ দেখিয়েছেন। লোকে বলে এই হাসপাতালে চিকিৎসার মান ভালো, তাই সারা দেশ থেকে মানুষ আসে। আচ্ছা, এমন ভালো মানের হাসপাতাল জেলায় জেলায় করা গেল না কেন? এবারে এই গল্পের আরেকটি অন্ধকার দিক বলি। পরিকল্পনা কমিশনের মূল্যায়ন শাখার রিপোর্টটা দেখুন। হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় 1979 সালে, পুনর্নির্মাণ শুরু হয় 2003 সালে। লক্ষ্য ছিল 2006 সালে শেষ হবে, শেষ হয়েছে 2019 সালে। 3 বছরের প্রজেক্ট লেগেছে 16 বছর। 7 বার সময় বাড়ানো হয়েছে। খরচ 88 কোটি থেকে বেড়ে 133 কোটি টাকা। এত বছর এত টাকা খরচের পরেও কি পেলাম? 154টি ডাক্তার ও নার্সের পদ এখনো খালি। 70 ধরনের যন্ত্রপাতির মধ্যে মাল্টি স্লাইস সিটি স্ক্যানারের মতো দামি মেশিন নষ্ট পড়ে আছে। মাত্র 8% রোগী প্রথমবারেই চিকিৎসা পায়। বাকি রোগীদের গড়ে 4 বার আসতে হয় চিকিৎসা পেতে। বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা, কিন্তু বেশিরভাগকে বাইরে থেকেই তা কিনতে হয়। দেশের মডেল হাসপাতালগুলোরই এই অবস্থা। সারা দেশের হাসপাতালের কথা চিন্তা করুন। দেশের প্রধানমন্ত্রীরা যেখানে চিকিৎসা নিতেন, সেই হাসপাতাল যদি এমন হয়, জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা তাহলে কি? আচ্ছা শুনুন, স্বাস্থ্যমন্ত্রী নিজে সংসদে বলেছেন সরকারি বেসরকারি মিলিয়ে মোট বেড আছে 1,71,635টি, মানে প্রতি 990 জন রোগীর জন্য একটি বেড। এর ফল কি? ঢাকা মেডিকেল কলেজে 2600 বেড, কিন্তু রোগী থাকে 4000-এর বেশি। বাড়তি রোগী বারান্দা, সিঁড়িতে, ফ্লোরে থাকে। 19 বেডের শিশু ওয়ার্ডে 101 জন ভর্তি, প্রতি বেডে 2-3 জন শিশু। ফ্লোরে স্যালাইন হাতে মায়ের কোলে শুয়ে আছে 2 মাসের শিশু। 8 জন নার্স 101 জন রোগী সামলায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ডাক্তারকে সকাল 8টা থেকে দুপুর 2:30টার মধ্যে 200 রোগী দেখতে হয়, মানে একজন রোগীর জন্য 2 মিনিটেরও কম সময়। রোগীরা গণমাধ্যমে বলেছেন সমস্যা বলা শেষ হওয়ার আগেই ডাক্তার প্রেসক্রিপশন লিখে শেষ করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে বাংলাদেশে প্রতি 10,000 মানুষে স্বাস্থ্যকর্মী আছে মাত্র 12 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে লাগবে কমপক্ষে 45 জন, মানে 4 গুণ।
ডাক্তার, নার্স, মিডওয়াইফ অনুপাত হওয়ার কথা একজন ডাক্তারের অনুপাতে 3 জন নার্স আর 5 জন মিডওয়াইফ। আমাদের আছে একজন ডাক্তারের অনুপাতে 1.25 জন নার্স আর 1.25 জন মিডওয়াইফ। আরো শুনুন, ডাক্তার, নার্স, মিডওয়াইফ মিলিয়ে দেশের 75% স্বাস্থ্যকর্মী সেবা দেয় দেশের 38% শহরের মানুষকে, আর গ্রামের 62% মানুষের জন্য মাত্র 25% স্বাস্থ্যকর্মী। অর্থাৎ এমনিতেই ডাক্তার নেই আর গ্রামে একদমই ফাঁকা। এই হলো আমাদের উন্নয়নের ছবি। ও, বলতে ভুলেই গেছি, এই যে সামান্য কিছু ডাক্তার, নার্স বাংলাদেশে আছেন, তাদের 75% যেমন শহরে, তেমনি তাদের 80% আবার বেসরকারি হাসপাতালে। আর বেসরকারি হাসপাতাল মানেই খরচ। ঠিক এই কারণেই পঞ্চগড় থেকে 8 বছরের সন্তান নিয়ে মাকে ফুটপাতে রাত কাটাতে হয়। কারণ মফস্বলে যেমন ভালো হাসপাতাল নেই, একই সাথে তার টাকাও নেই। টাকা থাকলে ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে চিকিৎসা করাতেন। আমাদের দেশের রাজনৈতিক নেতারা তাই করেন, অসুস্থ হলেই বিদেশ। নিদেন পক্ষে দেশের কোনো বেসরকারি হাসপাতাল। আপনি কখনো শুনেছেন কোনো বিশিষ্ট ব্যক্তি ঢাকা মেডিকেলের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন? কিন্তু গরিব মানুষের সেই উপায় নেই। ওই অসহায় মায়ের মতো তাকে কষ্ট করে তাই ঢাকায় এসে ফুটপাতে রাত কাটাতে হয়। কারণ বাংলাদেশে মোট স্বাস্থ্য খরচের 70 থেকে 80% মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্যের খরচ 30% উপরে গেলেই পরিবার বিপদে পড়ে যায়, আর আমরা এর দ্বিগুণ 3 গুণ খরচ করছি। সরকার দেয় মাত্র 22 থেকে 23%। এর মধ্যে সবচেয়ে বড় খরচ ওষুধে। বহির্বিভাগের রোগীরা তাদের মোট খরচের 54% ওষুধে খরচ করে। বিআইডিএস এর গবেষণা বলছে 2022 সালে শুধু চিকিৎসা খরচের কারণে 61 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। কারণ সমাজের গরিব পরিবারগুলোকে তাদের আয়ের প্রায় 35%ই স্বাস্থ্য খাতের পেছনে ব্যয় করতে হয়। আর যদি বড় কোনো অসুখ হয়, হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই। তাই 10 টাকার টিকেটের জন্য মানুষ জীবন বাজি রাখে। কেন সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখে না? এই যে 9 লাখ কোটি টাকার বাজেট, তাতে স্বাস্থ্য খাতে কত টাকা? এবারের বাজেটে বরাদ্দ 69,000 কোটি টাকা, জিডিপির প্রায় 1%। গতবার ছিল 41,000 কোটি টাকা, জিডিপির 0.25%। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বাড়িয়েছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বরাদ্দটা এর 5 গুণ বেশি হওয়া দরকার। কেন স্বাস্থ্য খাতে আরো বেশি বরাদ্দ করা হলো না, বা বাজেটের টাকা আসলে কোথায় যায়, এই প্রশ্ন তুলব না। কেউ কেউ হয়তো রাগ করবেন, কিন্তু যে কথাটা না বলে পারছি না তা হলো এই যে 69,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলো, এর অর্ধেক যাবে বেতন ভাতা সহ নিয়মিত খরচে, আর বাকি 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এডিপিতে। এই টাকা দিয়ে হেলথ কার্ড দেয়া হবে, ওষুধ শিল্প পার্ক গড়ে তোলা হবে এবং ওষুধ ও টিকা সাপ্লাই নেটওয়ার্ক উন্নত করা হবে। এগুলো সবই দরকার, কিন্তু মানুষের আসলে আরো বেশি কিছু দরকার। অর্থমন্ত্রী নিজেই সংসদে বলেছেন, বছরের পর বছর অবহেলা, দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপে স্বাস্থ্য খাত দুর্বল হয়ে পড়েছে। সেজন্যই এবার বাজেটে বরাদ্দ অনেক বেশি। কিন্তু টাকা বাড়ালেই কি হবে, নাকি ঠিকঠাক প্ল্যান করে এগোতে হবে? হেলথ কার্ড, শিল্প পার্ক, এগুলো বড় কাজ, বড় বাজেট। আমরা একটা ছোট সিস্টেমের কথা বলি। আমাদের পৃথিবীর ঠিক উল্টো দিকে ছোট্ট একটা দেশ আছে, কিউবা। জিডিপি আমাদের অর্ধেকের কম। 60 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞায় আছে। সেখানে মানুষের গড় আয়ু 80 বছর। কিউবার স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর বিস্ময়। উন্নত বিশ্বের মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য কিউবা যায়। এত উন্নত স্বাস্থ্যসেবা পৃথিবীর খুব কম দেশেই আছে। আচ্ছা, কিউবা কি করে এত সফল হলো? পুরনো দিনের বাংলা সিনেমার কথা মনে আছে? বড়লোক নায়িকার ফ্যামিলি ডাক্তার, নায়িকার হাতের পালস দেখেই বলে দিতে পারতেন নায়িকা প্রেগন্যান্ট। বিষয়টা হাস্যকর হলেও ফ্যামিলি ডাক্তারের এই মডেলটাই কিউবা স্বাস্থ্যসেবার উন্নতির প্রধান কারণ। কিউবায় বিপ্লবের পরে দেশের সব ডাক্তারকে দেশের আনাচ কানাচে পাঠিয়ে দেওয়া হয়। একজন ডাক্তার আর একজন নার্স মিলে 700 থেকে 800 মানুষের দায়িত্ব নেয়। সরকার প্রতিটা গ্রামে, পাড়ায়, মহল্লায় ডাক্তারের চেম্বার বানিয়ে দেয়। নিচতলায় ডাক্তারের চেম্বার,
উপরতলায় ডাক্তারের বাসা। প্রতিটি পরিবার সুস্থ থাকলেও ডাক্তার বাড়ি বাড়ি গিয়ে দেখে আসে, রক্তচাপ মাপে, টিকা দেয়, গর্ভবতী মায়ের 13 বার চেক আপ করেন। আমাদের এখানে রোগ হলে রোগী ডাক্তারের কাছে যায়, আর কিউবায় রোগ হওয়ার আগেই ডাক্তার রোগীর বাড়ি যায়। শুরুতে একটু চ্যালেঞ্জ ছিল, শহরের একজন ডাক্তারকে 1000-1200 মানুষের দায়িত্ব নিতে হতো, গ্রামে 400-500 মানুষের জন্য একজন ডাক্তার থাকতো। সরকার মেডিকেল কলেজ করে, পড়াশোনা পুরোপুরি ফ্রি, উল্টো সরকার বৃত্তির টাকা দেয়। বাংলাদেশে জনসংখ্যা প্রায় 18 কোটি, এখন দেশে মেডিকেল শিক্ষার্থী প্রায় 13,000, আর কিউবাতে জনসংখ্যা প্রায় 1 কোটি। এখন সেখানে মেডিকেল শিক্ষার্থী কত জানেন? প্রায় 65,000, বাংলাদেশের চেয়ে 5 গুণ বেশি। কাজেই 80-র দশকে যেখানে একজন ডাক্তার ছিলেন 500 থেকে 1000 রোগীর ফ্যামিলি ডাক্তার, সেই একই ডাক্তারের ভাগে এখন 50 থেকে 100 জন রোগী। সারা বছর ওই 50 জন রোগী নিয়েই তার কাজকর্ম। তো সেখানে রোগী অসুস্থ হবার আগেই ডাক্তার জেনে যাবেন, এটাই তো স্বাভাবিক। পার্থক্যটা বুঝতে পেরেছেন? আমরা ভেবেছি মানুষ অসুস্থ হলে চিকিৎসা করতে যাবে, আর কিউবা ভেবেছে মানুষকে অসুস্থ হতেই দেব না। 15 থেকে 40টি ফ্যামিলি অফিস নিয়ে একটি পলিক্লিনিক, ছোটখাটো একটা হাসপাতাল, পৃথিবীর বৃহত্তম মেডিকেল কলেজ ELAM কিউবাতেই। শুধু মেডিকেল কলেজই নয়, তারা বানিয়েছে 14টি মেডিকেল রিসার্চ সেন্টার, গবেষণায় সবচেয়ে বেশি খরচ করেছে, আবিষ্কার করেছে ফুসফুসের ক্যান্সারের টিকা সিমাভ্যাক্স, আরো অনেক ওষুধ। আর আপনি তো জানেনই, কিউবাতে ওষুধপথ্য একদম ফ্রি। বাংলাদেশে কিউবা মডেল চালু করা সম্ভব হবে কিনা জানি না, কারণ কিউবাতে ডাক্তারি পেশাটা সেবা। যারা নিঃস্বার্থভাবে সেবা করতে চান তারাই ডাক্তারি পেশায় যান, যারা টাকা পয়সা চান, বড়লোক হতে চান, তাদের জন্য ডাক্তারি পেশাটা নয়। বাংলাদেশে এই অবস্থা আনা এখনই হয়তো সম্ভব না, বরং এখানে তুরস্ক মডেল চালু করা যেতে পারে। গ্রামে থাকলে বেতন ডাবল, সেই সাথে হেলথ কার্ড। তবে হেলথ কার্ডের সাথে সাথে হেলথ সার্ভিসও নির্দিষ্ট করে দিতে হবে। একটা ডিজিটাল কার্ড করতে হবে, সেখানে লেখা থাকবে একজন মানুষ বছরে কত টাকার সেবা পাবেন। যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে কার্ড নিয়ে গেলে সেই কার্ড দেখিয়েই চিকিৎসা পাবেন, ওষুধপত্র পাবেন। হাসপাতালগুলো সরকারের কাছ থেকে বিল নিয়ে নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, এই সিস্টেম তার অজানা নয়। অন্তত এতটুকু সার্ভিস তো আমরা আশা করতে পারি নাকি? যে মায়ের গল্প দিয়ে শুরু করেছিলাম, সেই মায়ের গল্প দিয়েই শেষ করি। প্রথমেই বলে নেই, এই গল্পটা বানানো নয়, কিন্তু গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে। তেঁতুলিয়া থেকে 4 বার এসে তিনি অপারেশনের তারিখ পেয়েছিলেন। 5ম বার এসে দেখেন হাসপাতাল বন্ধ, আন্দোলন চলছিল। সন্তানের চোখে ছানি, অপারেশন না হলে অন্ধও হয়ে যেতে পারে। ছানি অপারেশন খুব জটিল কিছু না, 15 মিনিটের অপারেশন। বিনামূল্যে লেন্সও দেয় এই হাসপাতাল, কিন্তু তার জন্য তাকে 5 বার 600 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। এজন্য কে দায়ী? ডাক্তারকে দায়ী করা যাবে না, কারণ ডাক্তার নিজেই শত শত রোগী দেখে ক্লান্ত। হাসপাতালকে দোষ দিতে পারছি না, কারণ হাসপাতালে বেডই নেই। এটা আমাদের সিস্টেমের দোষ। যে সিস্টেম একজনকে দিয়ে 4 জনের কাজ করাতে চায়, যে সিস্টেম 1% জিডিপি দিয়ে 5%-এর কাজ করাতে চায়, যে সিস্টেম 10 টাকার টিকেটের জন্য মানুষকে ফুটপাতে রাত কাটাতে বাধ্য করে। কিউবা দেখিয়েছে গরিব দেশেও সম্ভব, যদি ডাক্তারকে মানুষের কাছ থেকে দূরে না, মানুষের বাড়ির কাছে নিয়ে যাওয়া যায়, যদি প্রতিরোধকে মূল ভিত্তি করা যায়। আমরা স্বাস্থ্য খাতে 70,000 কোটি টাকা বরাদ্দ রেখেছি। এর সাথে সাথে যদি প্রতিটি গ্রামে একজন ডাক্তার আর একজন নার্স পাঠাতে পারতাম, যারা বাড়ি বাড়ি গিয়ে চোখের ছানি শনাক্ত করত, ডায়াবেটিস মাপত, বিনামূল্যে ওষুধ দিত, তাহলে কি এই মাকে 5 বার ঢাকায় আসতে হতো? প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। ভিডিওতে চক্ষু হাসপাতালের যে হুড়োহুড়ি দেখেছেন, তা কি আসলেই আপনি দেখতে চেয়েছিলেন? আমাদের সবার চোখের সামনে ঘটে যাওয়া একটা জাতীয় অন্ধত্বের গল্প, নাকি আমাদের সবার চোখেই ছানি পড়েছে?